গণপরিবহনে অর্ধেক যাত্রী, রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশনা আসছে, বাড়ছে শনাক্তের হার। জাতীয় কারিগরি কমিটি যেটা আছে স্বাস্থ্যের, তাদের যে নির্দেশনা আছে সেটাও আমাদেরকে মেনে চলতে হবে। এই নির্দেশনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছেন এবং সমস্ত জেলা পর্যায়ে এই নির্দেশনাগুলো চলে আসবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথেই আছে আনকারা, বললেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে ক্যাম্প পরিদর্শন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে উত্তাপ, শামীম ওসমানকে সতর্ক করলেন নানক। ছাত্রলীগের মহানগর কমিটি বিলুপ্ত। ১ বছরে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৫,৫০০-এরও বেশি মৃত্যু, আইন বাস্তবায়নের তাগিদ। ক্রাইস্ট চার্চে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের, সমতা আনতে চায় নিউজিল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দেশের দ্বিতীয় জীবন্ত বংশাণু সংরক্ষণাগার সৈয়দপুরে, ভূমিকা রাখবে বিপন্ন মাছের প্রজাতি রক্ষায়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিগগিরই গণপরিবহনে অর্ধেক যাত্রী এবং রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা আসছে। এদিকে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১,১১৬ জন, শনাক্তের হার ৬% কাছাকাছি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়। এ সময় করোনা নিয়ন্ত্রণে সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় কারিগরি কমিটি যেটা আছে স্বাস্থ্যের, তাদের যে নির্দেশনা আছে সেটাও আমাদেরকে মেনে চলতে হবে। এই নির্দেশনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছেন এবং সমস্ত জেলা পর্যায়ে এই নির্দেশনাগুলো চলে আসবে এবং ২-১ দিনের মধ্যে চলে আসবে, না এসে থাকলে এবং কার্যকারী হয়ে যাবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আশঙ্কাজনকভাবে আমাদের দেশে বেড়েছে এই সংক্রমণ। এদিকে ২৪ ঘন্টায় ১৯,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত ১,১১৬, মৃত্যু হয়েছে একজনের। মোট শনাক্ত ১৫,৯২,২০৯। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৫.৭৯%, মৃত্যু ১.৭৬%। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় তুরস্ক সব সময় বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলু। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক সফরে গিয়ে তিনি রোহিঙ্গাদের আশ্রয় এবং সুন্দর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার সকালে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু। সে সময় তিনি বলেন, ২০১৭ সাল থেকেই রোহিঙ্গা ভাই বোনদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। সংকট সমাধান না হওয়া পর্যন্ত তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে। Dostluğunu, kardeşliğini, dayanışmasını ortaya koyarsa dünya güçlü olur ve dünya güzel olur. এবং সবাই যদি আমরা একসাথে আসি এরকম বন্ধু সকল পরিস্থিতিতে নিয়ে, তাহলে সমস্ত দুনিয়াতে আমরা শক্তিশালী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বক্তব্য রাখেন। পরে একই এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং শিশু কিশোরদের সাথে খেলায় মাতেন।
এছাড়া 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম, দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের সাবান তৈরির কারখানা, খেলজাই নামে একটি সংস্থার লার্নিং সেন্টারের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সমর ইসলাম, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরোধিতা করায় সংসদ সদস্য শামীম ওসমানকে সতর্ক করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি। রবিউল ইসলামের ক্যামেরায় জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে মরিয়া প্রার্থীরা, চলছে বিরামহীন গণসংযোগ। নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সকলেই আমার সাথে আছে, প্রত্যেকের ওয়ার্ড লেভেলের কর্মীরা নেতারা আমার সাথে আছে। জনসংযোগে ব্যস্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। কোনো দলের নয়, গণমানুষের প্রার্থী দাবি করে সবার ভোট চান তিনি। দলমত নির্বিশেষে সকলে আমার পক্ষে নেমেছেন। আমি কোনো দলের প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যর্থতার দায়-দায়িত্বের জন্য পার্টির কাছে জবাবদিহি করতেই হবে, সে যেই হোক না, যেই হন না কেন। এই নৌকা মার্কা নিয়ে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি যারা নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন তার নৌকার পক্ষে কাজ করবেন। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ শাখা বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রত্না জামান, 21 টেলিভিশন। আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় শৃঙ্খলা ফিরছে না সড়কে। এক বছরে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরতে সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই সংগঠনটির অভিযোগ, আইনের পূর্ণ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনাও উপেক্ষিত হয়েছে। আর এক বছরে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় মারা গেছে 5,689 জন, আর আহত হয়েছে 5,805 জন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। চলমান মহামারীতে যখন যানবাহন চলেছে কম ও নিয়ন্ত্রিত, তখনও এই দুর্ঘটনা বেড়েছে। নিরাপদ সড়ক চাইয়ের পরিসংখ্যানে বাড়তি দুর্ঘটনা 891টি। গেল এক বছরে দুর্ঘটনা ঘটেছে 4,983টি, নিহত 5,689 জন এবং আহত 5,805 জন। গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই পরিসংখ্যান দিয়ে ধারণা পাওয়ার চেষ্টা করা হলেও প্রকৃত চিত্র আরও ব্যাপক ও ভয়াবহ। এমনকি রাষ্ট্রীয় সংস্থা বিআরটি এর যে ডেটাবেস আছে তাও নির্ভরযোগ্য নয়। তথ্যের অভাবে মৃত্যু কমানোর উদ্যোগও হচ্ছে না যথাযথ। আমরা এটা শুরু করেছিলাম, এখন আপনি দেখেন যে অনেকেই ডাটা দিচ্ছে এবং এই যে বিভিন্ন জন বিভিন্ন রকমের ডাটা দিচ্ছে, এতে আপনারা নিজেরাও তো কনফিউশন হচ্ছেন যে সত্যিকার ডাটাটা কি। তো সত্যিকার ডাটা তো আমিও তো দিতে পারছি না। যানবাহনের অতিরিক্ত গতি এবং অতিরিক্ত যাত্রী কিংবা মাল পরিবহনে বাড়াচ্ছে দুর্ঘটনা। শুধু ওভারটেকিংয়ে মোট দুর্ঘটনার 18 ঘটেছে। বেপরোয়া নৌযান এবং অরক্ষিত রেল ক্রসিংয়ে অসতর্ক পারাপারে এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। আমাদের এই পরিবহনের এই যে যারা পরিবহনের নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বের মধ্যে কি আপনারা কোনো পরিবর্তন দেখেছেন? সেইটি করতে হবে, সেটি না করা পর্যন্ত আসলে এই জিনিসগুলো হবে না। সড়কের নকশা যেমন বৈজ্ঞানিক হতে হবে, তেমনি শুধু সচেতনতা দিয়ে বন্ধ করা যাবে না দুর্ঘটনা। জনগণের দৃষ্টিভঙ্গি উন্নত করারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা ম্যানেজ করতে পারি সবকিছুই, কেন আমি উল্টা পথে চলবো না? কেন আমি লাইসেন্স ছাড়া গাড়ি চালাবো না? কেন আমি আইন ভাঙবো না? আমি সবকিছু তো আমি পারি, সব তো আমি তো কি বলবো, আমরা সবকিছু উত্তোলন করতে পারি। সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নে টাস্কফোর্সের 111 দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 2019 সালে 1 নভেম্বর এটি বাস্তবায়ন হবার কথা থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, অংশ নেবে না বিএনপি, ফের বললেন ফখরুল। শীতে আগুন পোহানোর সময় দগ্ধ ৩ জনের মৃত্যু, কুয়াশায় বোরোর বীজতলা নিয়ে বিপাকে কৃষক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি যাবে না বলে আবারও জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, এই সংলাপ এরই মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। সংলাপে কোনো লাভ হবে না। নির্বাচনকালীন সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই দাবি করে তিনি বলেন, এই সংলাপ অর্থহীন। একই সাথে খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব। কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে, পরিষ্কার করে বলেছে যে এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই যদি নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়। শীতের কবল থেকে রক্ষা পেতে রংপুরে আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে মারা গেছেন ৩ জন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে রংপুর অঞ্চলের জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় বেড়েছে দুর্ভোগ। গেল ৩ দিনে শীতের তীব্রতা থেকে উষ্ণতা পেতে আগুন পোহানোর সময় দগ্ধ হন অনেকেই। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩ নারী মারা গেছেন। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন। এদিকে ঘন কুয়াশা ও শীতে বোরো চাষে অনিশ্চয়তা এবং সবজিতে লোকসানের শঙ্কায় কৃষকরা। বীজতলা তৈরি নিয়ে বিপাকে পড়েছেন তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিন ও মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঠাকুরগাঁয়ে গত ১৫ দিনের বেশি সময় ধরে বইছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতের পাশাপাশি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা জেলা। এ কারণেই বোরো চারা নিয়ে শঙ্কায় কৃষকরা। কিন্তু চারাগাছ একটু বড় না হতেই ঘন কুয়াশার কবলে পড়ে বীজতলার গাছগুলো ফ্যাকাশে রং ধারণ করেছে। এ নিয়ে উদ্বিগ্ন চাষিরা। এছাড়াও শীতের কারণে সরিষা, আলু, কপি সহ বিভিন্ন সবজিরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় কৃষি অফিস কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিলেও কাটছে না শঙ্কা। শাকসবজি, কবি লাগাইছি, শসা লাগাইছি, আরও অন্যান্য শাকসবজি লাগাইছি। এই কুয়াশার জন্য বাড়ি থেকে বাইরে হইতে পারি। সরিষা আমাদের আগের যে গত বছরে যে ফলন বা যেভাবে গাছ পাতা হয়েছে, এবার সঠিক মাত্রায় সেভাবে গাছ আমাদের অত বড় হয় নাই। কুয়াশার জন্য আমাদের বাড়তি খরচা হয়, যে পলিথিন কিনতে হয়। প্রচণ্ড কুয়াশা থাকলে আপনার ধানটা মনে করেন যে সেরকমভাবে বিচনটা ভালো হবে না। বোরো চাষ রক্ষণাবেক্ষণে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পলিথিন দ্বারা ঢেকে রাখা, তারপর জিপসাম প্রয়োগ, নতুন মেশিনের পানি দেওয়া, এই সমস্ত যে সমস্তগুলি টেকনোলজি আছে এটা আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি। কৃষি অধিদপ্তর জানায়, জেলায় এবার ৫,৯১৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য ধরা হয়েছে। এরই মধ্যে ২,৭৯২ হেক্টর জমিতে বীজতলা রোপণ করা হয়েছে। এদিকে মেহেরপুরে মৌসুমের শুরুতেই ঠান্ডার তীব্রতা তেমন না থাকলেও পৌষের শেষে এসে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ভিতরে কষ্ট করে বেগুন তুলতে হয়েছে, না তুললেও কিছু করার নেই। হেভি কনকনে শীত পড়তে আমাদের এই জলে থাকা খুব কষ্টকর। ফসলের ক্ষতির শঙ্কায় আছেন কৃষক। এ অবস্থায় কৃষি কর্মকর্তারা বলছেন, ঠান্ডায় বড় বীজতলায় কিছু কোল্ড ইনজুরি হচ্ছে, তাই ভালো চারা সংগ্রহের পরামর্শ দেয়া হচ্ছে। শীতের প্রকোপতার কারণে আমাদের কিছু কিছু ফসল আছে, যেমন আমরা এখন বোরো ধানের যে চারা তৈরি করছি, এই চারার জন্য কোল্ড ইনজুরিতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ করছি যে যাতে এই শীতে তারা চারাটাকে কিভাবে যত্ন নিয়ে বড় করতে পারে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। গরিব ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডেমরায় করিম জুট মিলসে এই কার্যক্রম হয়। সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে অসহায়দের মাঝে বিতরণ করেন শীতবস্ত্র।
পাটকল শ্রমিক সহ এলাকার দুস্থদের হাতে তুলে দেওয়া হয় কম্বল ও শীতবস্ত্র। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫,০০০ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ধানমন্ডি এলাকায় দক্ষিণ সিটির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিল আলম মহিউদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই অসহায় মানুষের পাশে আছে। ময়মনসিংহের হালুয়াঘাটে ২ গারো তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের মামলায় মূল আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো হালুয়াঘাটের কাতলমারি গ্রামের শরীফ মিয়া, মিজানুর রহমান, আব্দুল হামিদ, মিয়া হোসেন ও রোকন মিয়া। ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে ২ গারো তরুণী ধর্ষণের শিকার হন। পরে ১০ জনকে আসামি করে মামলা করেন অভিভাবকরা। দেশেই উৎপাদন ও সংযোজন হচ্ছে চাহিদার ৯৯ মোটরসাইকেল। প্রধানত ৭টি কারখানায় চলছে এই কর্মযজ্ঞ। সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাহনটির রপ্তানি বাজার সম্প্রসারণেরও। দেশের মোটরসাইকেল শিল্প নিয়ে রিয়াজ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মোটরসাইকেলের বাজার একসময় পুরোটাই ছিল আমদানি নির্ভর। তবে এই শিল্পের উন্নয়নে সরকার শুল্ক কমিয়ে নীতি সুবিধা দেয়ায় গত ১ দশকে বদলে গেছে চিত্র। স্থানীয় উৎপাদন ও সংযোজনেই মিটছে চাহিদার প্রায় ৯৯ বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের কারখানা গড়ে উঠেছে দেশে। ভারতের বাজাজ, টিভিএস ও হিরো, জাপানের হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, পিএসপি, সাথে রয়েছে দেশীয় ব্র্যান্ড রানার। এছাড়া যুক্তরাজ্যের ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাংলাদেশে উৎপাদন করতে যাচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান ইফাত অটোস। বাংলাদেশ সরকার, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, এনবিআর যথেষ্ট সহযোগিতা এবং সাহায্য করেছে এই ইন্ডাস্ট্রিটাকে বাস্তবায়ন করার জন্য, এবং অনেক সহজ করেছে কন্ডিশনগুলো, যার জন্য আমরা নিজেরাও অনেক ইনভেস্টমেন্ট প্রতি মাসে আমাদের ইনভেস্ট হচ্ছে। উৎপাদনের পরবর্তী ধাপই হচ্ছে অ্যাসেম্বলিং। বাট অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি যদি বলেন, প্রতিটা অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি আজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এদিকে মোটরসাইকেল উৎপাদন এবং সংযোজনেই থেমে নেই দেশীয় কোম্পানিগুলো, রপ্তানিও করছে। নেপাল ও ভুটানে মোটরসাইকেল পাঠাচ্ছে রানার অটোমোবাইলস। আফ্রিকার বাজারেও রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। প্রায় ২ কোটি মোটরসাইকেল যারা ব্যবহার করেন পৃথিবীতে, তারা বিভিন্ন দেশ থেকে আমদানি করে ব্যবহার করছেন। তাহলে একটা ২ কোটির যেটা বাজার, রপ্তানির বাজার, এটা কিন্তু একটা বিশাল বাজার। আমরা কেন শুধুমাত্র আমাদের দেশের দিকে তাকিয়ে থাকবো? আমরা কেন এক্সপোর্ট মার্কেটের দিকে তাকাবো না এবং এই বাজারের দিকে তাকাবো না? মোটরসাইকেল শিল্পকে এগিয়ে নিতে উৎপাদন ও করনীতিতে ধারাবাহিকতা চান উদ্যোক্তারা। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প জরুরি বলছেন তারা। একটা দেশের নীতি আছে, সেটা দেখে আমি ইনভেস্টমেন্ট করেছি। এটা যদি ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয়ে যায়, তখন হয় কি অনেক ক্ষেত্রে কিন্তু এটা বাধা আসে আমাদের যারা পার্টনার দেশের বাইরে আছে। সেক্ষেত্রে আমি মনে করি নীতিমালাটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত। এই দেশে মোটরসাইকেল কম্পোনেন্টস তৈরি করার জন্য সরকার একটি সেপারেট নীতিমালা তৈরি করে দিবেন, যাতে বছরওয়ারি মোটরসাইকেলের কম্পোনেন্টস কোন কোম্পানি কিভাবে তৈরি করবে তার একটা দিক নির্দেশনা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেলের বিশ্ববাজার ধরতে নিজস্ব ডিজাইনের পাশাপাশি এ খাতের গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। আমি যদি আস্তে আস্তে নিজেই পরিপূর্ণ উৎপাদনকারী হতে চাই, তাহলে আমাদের এই R&D সেক্টরটাও ডেভেলপ করতে হবে। এটা একদিনে হবে না। আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কম্পোনেন্টের সংখ্যা যখন নিজে তৈরি করছি বেশি, আমার R&Dটাও প্যারালালি ডেভেলপ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের শর্তানুযায়ী কোনো প্রতিষ্ঠান মোটরসাইকেলের চ্যাসিস সহ মূল কাঠামোর 5টি যন্ত্রাংশের কমপক্ষে একটি তৈরি করতে সক্ষম হলেই উৎপাদক হিসেবে স্বীকৃতি পায়। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা।
স্বাদুপানির 40টি বিপন্ন মাছের প্রজাতি নিয়ে দেশের দ্বিতীয় জীবন্ত বংশাণু সংরক্ষণাগার চালু হয়েছে সৈয়দপুরে। গবেষকরা বলছেন, প্রজাতিগুলো টিকিয়ে রাখার পাশাপাশি সংরক্ষণাগারটি আমিষ চাহিদা পূরণ ও শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্র সৃষ্টি করবে। নীলফামারী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ধীরে ধীরে বিপন্ন হচ্ছিল স্বাদুপানির বেশ কিছু প্রজাতির মাছ। বিলুপ্তির হাত থেকে এসব মাছ রক্ষায় উদ্যোগী হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। উত্তরাঞ্চলের বিপন্ন মাছের প্রজাতিগুলো টিকিয়ে রাখতে চালু হয়েছে নীলফামারীর সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্রের সংরক্ষণাগার। এটি দেশের দ্বিতীয় এবং উত্তরাঞ্চলের প্রথম জীবন্ত বংশাণু সংরক্ষণাগার। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যে 34টি মাছের কৃত্রিম প্রজনন করতে পেরেছে তার 9টি করেছে সৈয়দপুরের এই উপকেন্দ্র। গবেষকরা বলছেন, বিপন্ন প্রজাতি টিকিয়ে রাখা, আমিষের চাহিদা পূরণ, শিক্ষার্থীদের গবেষণা ক্ষেত্র সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই উপকেন্দ্র। বিভিন্ন ভার্সিটি যারা মৎস্যবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে তারা আমাদের এখানে, আপনি জানেন যে হাতে কলমে তারা এমএসসির যে থিসিস আছে ওই থিসিস রিলেটেড কাজ আমাদের এখানে করে। এই মাছগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে এই মাছগুলোর বাজারে প্রাপ্যতা সহজলভ্য হয় এবং মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। আলটিমেটলি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বাংলাদেশ। এখান থেকে আমরা গবেষণার মাধ্যমে সব মাছগুলো আবার নেচারে অর্থাৎ প্রকৃতিতে ফিরে নিয়ে আসতে চেষ্টা করব। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, তিস্তায় দূষণ ও অতি আহরণের কারণে হারিয়ে যাওয়া মাছ বাঙালির পাতে তুলে দিতে এই পদক্ষেপ। আমরা চাচ্ছি যে তিস্তার যে হারিয়ে যাওয়া মাছগুলি আছে সেইগুলিকে পুনরুদ্ধার করতে, এবং যেগুলি বিপন্নের তালিকায় আছে সেগুলিও আমরা এখন আমাদের খাবার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা দেশীয় মাছ নিয়ে কাজ করছি। বাংলাদেশে 260 প্রজাতির স্বাদুপানির মাছের মধ্যে 64টি প্রজাতি বিপন্ন প্রায়। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে অন্যতম শীর্ষ জিন্স পোশাক তৈরিকারী কারখানা সিইপিজেডে বছরের রপ্তানি ৩,৮০০ কোটি টাকা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বন্ধু রাষ্ট্র হয়েই বাংলাদেশের পাশে থাকবে ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। ডিপ্লোমা প্রকৌশলীরা সরকারের উন্নয়ন যাত্রায় আরও ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশে পরম বন্ধু হয়ে আছে ভারত। দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন তিনি। করোনা যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বোরহানউদ্দিন সোসাইটি। করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফন কাফন ও সৎকারে বিশেষ ভূমিকা রাখায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান, অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন সহ বিশিষ্টজনেরা অংশ নেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। বিশ্বের অন্যতম শীর্ষ জিন্স পোশাক উৎপাদনকারী কারখানার একটি চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স। প্রতিদিন ১.৫ লাখ পোশাক উৎপাদন করা হয় এই কারখানায়, আর বছরে রপ্তানি করা হয় ৩,৮০০ কোটি টাকার পোশাক। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন রফিকুল বাহার। সিইপিজেডের ভেতরের এই কারখানায় পণ্য উৎপাদনের পরিবেশ সুন্দর ও ছিমছাম। সকল আধুনিক সুযোগ সুবিধা এখানে। ছাদে রয়েছে সুন্দর ফলের বাগান ও উন্নত প্রযুক্তির বিদ্যুৎ উৎপাদনের সোলারও। এখানে অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে নারীদেরকে, আর নারীদের দ্বারা এখানে সব কিছু হচ্ছে, প্রত্যেকটা গার্মেন্টস প্রত্যেকটা ওদের দ্বারাই হচ্ছে। 1994 সালে সিইপিজেডে মাত্র ১,৫০০ শ্রমিক দিয়ে যাত্রা শুরু হওয়া এই কারখানা এখন 60টি ইউনিটে প্রতিদিন 10 কোটি টাকার জিন্স উৎপাদনে নিয়োজিত ৩২,০০০ শ্রমিক কর্মচারী। আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর 50টি দেশে নামি দামি ব্র্যান্ডের জিন্স সরবরাহ করছে চট্টগ্রামের সীতাকুণ্ডের নাসির উদ্দিনের ঘামে শ্রমে গড়া প্যাসিফিক জিন্স।
ইউকের অনেকগুলি ব্র্যান্ডের সাথে আমরাও কাজ করি, যেমন টেস্কো, মার্কস অ্যান্ড স্পেন্সার, আসোস। আমরা এখন অ্যারাউন্ড 150,000 পিসেস প্রডিউস করছি, বাট আমাদের যে গ্রোথ প্ল্যান আছে এটিতে আমাদের প্রতি বছর আমাদের প্রায় 20 to 25% গ্রোথ আমরা অ্যাচিভ করতে পারব। দক্ষ ব্যবস্থাপনা, শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধা ও পরিবেশ বান্ধব এই কারখানাটি সাফল্যের কথা বলছেন সিপিজেডের প্রশাসন ও উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িতরা। ব্যবসার যেমন এটার মধ্যে অহংকার করার বিষয় আছে, ঠিক তেমনি বাংলাদেশের একটা অহংকার করার বিষয় আছে যে হ্যাঁ সে আমাদের ইনভেস্টার্স যারা কন্ট্রিবিউট করছে গ্লোবাল ইকোনমিতে এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথে। প্যাসিফিক জিন্স তো অনেক অনেক বিশাল একটা এক্সপোর্টার বাংলাদেশের জন্য। প্রায় ৩৮ বছর আগে প্রতিষ্ঠিত এই কোম্পানি এখন জিন্স রপ্তানি করে বছরে সরকারকে রাজস্ব দেয় কয়েকশো কোটি টাকা। বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের স্বীকৃতির পাশাপাশি রয়েছে গ্রিন ফ্যাক্টরির সনদও। রফিকুল বাহার, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। হাতে থাকা মুঠোফোন থেকে রিকশা ভাড়া দেয়া যাবে, এই লেনদেন চালু করল ট্রাস্ট এসিয়াটা পে বা ট্যাপ। রাজধানীর ধানমন্ডি এলাকায় ৩০০টি রিকশা নিয়ে পাইলট প্রকল্পের উদ্বোধন করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম। এ সময় রিকশা চালকদের দেওয়া হয় QR কোড সম্বলিত আইডি কার্ড। প্রতিটি রাইডে রিকশা চালকরা ট্যাপ থেকে পাবেন অতিরিক্ত 10% আর যাত্রীরা পাবেন 10% ক্যাশব্যাক। এবার সংস্কৃতি সংবাদ। শেষ দিনেও পার্বত্য মেলায় ছিল দর্শনার্থীদের ভিড়। পাহাড়ি জনপদের সংস্কৃতির সাথে পরিচিত হতে অনেকেই আসেন মেলায়, ঘুরে দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং কৃষ্টি। বিস্তারিত মিনালা দেবার রিপোর্টে। পাহাড়ি জনপদের মানুষের বাহারি পণ্যের পসরা রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে। এই ৩ পার্বত্য মানুষের আর্থসামাজিক পরিবর্তনের নানা দিক সহ মেলায় ছিল পাহাড়ি জনগোষ্ঠীর উৎপাদিত বিভিন্ন খাদ্য সামগ্রী। ক্রেতাদের আগ্রহের কমতি নেই এসব পণ্যে। সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে এই মেলা ভূমিকায় রাখবে বলে মনে করছে দর্শনার্থীরা। ছোট মানুষ ছোটবেলা থেকেই আসুক, দেখবে, এগুলো পরিচিত হবে। পার্বত্য অঞ্চলের যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং তাদের যে ভিন্ন খাদ্যাভ্যাস, ভিন্ন শাক সবজি, ফল মূল, এই সব ব্যবহারগুলোই মূলত আমরা দেখতে এসেছি। পার্বত্য সংস্কৃতিটা জানার জন্যই আমাদের আশা। বিন্নি চাল ছাড়াও ছিল পিঠাপুলি, আখের রস আর পাহাড়ি ফল। মারমা সম্প্রদায়ের যে পিঠাগুলো, এখানে সব পিঠা আইটেমের নিয়ে এসেছি আমরা। যারা ওইখানকার আদিবাসী আছে আমরা তাদের খাবার এবং খাদ্যাভ্যাস যেগুলো এইগুলো সম্পর্কে জাস্ট পরিচিত করানোটাই হচ্ছে মূল লক্ষ্য। মেলার মারফতে আমরা এটা জনগণকে বোঝাতে চাচ্ছি যে পার্বত্য এলাকায়ও আমাদের এখানে অনেক ধরনের সুস্বাদু ফল বা আদা, হলুদ এগুলো হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পাহাড়ি অঞ্চলে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। পর্যটনের একটা বিরাট সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রামে। এই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে পারি, দেশ উপকৃত হবে, পার্বত্য এলাকার মানুষ উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে। সুতরাং এই এলাকায় যদি আমরা কৃষিপণ্য আরও বেশি উৎপাদন করতে পারি, তাহলে আমি মনে করি পুরো দেশ উপকৃত হবে। রাজধানীর বুকে পার্বত্য মেলা বসছে প্রায় 1 দশক ধরে। মাঝে 2 বছর করোনার কারণে মেলা হয়নি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণপরিবহনে অর্ধেক যাত্রী, রাত 8টার পর দোকান বন্ধের নির্দেশনা আসছে, বাড়ছে শনাক্তের হার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথেই আছে আনকারা, বললেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে ক্যাম্প পরিদর্শন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে উত্তাপ, শামীম ওসমানকে সতর্ক করলেন নানক। ছাত্রলীগের মহানগর কমিটি বিলুপ্ত। 1 বছরে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় 5,500-এরও বেশি মৃত্যু, আইন বাস্তবায়নের তাগিদ।
ক্রাইস্টচার্চে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের, সমতা আনতে চায় নিউজিল্যান্ড। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।